আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম আজকে ইনশাআল্লাহ আমরা মৌলিকভাবে স্টুডেন্ট ভিসার বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারটাও কিছু টাচ করব। ওয়ার্ক পারমিট নিয়ে আরেকদিন বেশি টাইম দেওয়া হবে। ধরেন 80% টাইম আর 20% টাইম স্টুডেন্ট ভিসা অথবা অন্যান্য ভিজিট ভিসা অথবা অন্যান্য যে কোনো আইনের ব্যাপার। বাট আজকে আমরা স্টুডেন্ট ভিসাটা বেশি মনোযোগ দেব। বাট আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওয়ার্ক পারমিট অথবা ভিজিট ভিসা ওর এনি আইনগত ব্যাপার, আপনারা কোশ্চেন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা এই প্রোগ্রামটা আজকে যারা স্টুডেন্টদেরকে বেশি টার্গেট করেছি, যে তারা যেন প্রতারণার শিকার না হয়, তারা যেন ভালোভাবে আসতে পারে। তো প্রথমেই আজকে দেলোয়ার ভাইকে ধন্যবাদ, জনাল ভাইকে ধন্যবাদ, বিশ্ব তরুণ প্রজন্মকে ধন্যবাদ, এখানে আমাদের মুসলিম ভাই আছেন, ওনাকেও ধন্যবাদ। যে মূলত আমরা চেয়েছি যেন আমরা যারা এদেশে আছি, আহ, আমরা তো ধরেন এদেশের নিয়ম কানুন সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশে যে ভাই বোনেরা আছেন তারা যেন আমাদের কাছ থেকে বেনিফিটেড হতে পারে, তারা যেন প্রতারণার শিকার না হয়। দেখুন, আমার কাছে সিলেট থেকে, ঢাকা থেকে, চিটাগাং থেকে প্রচুর মেসেজ আসে, কল আসে। আহ, আহ, এটা জানতে চাওয়া হয়, মানে বিভিন্ন ধরনের পরামর্শ জানতে চাওয়া হয়। বিভিন্ন ধরনের এজেন্ট আছে, ভুল পরামর্শ দেয়, আহ, প্রতারণার ফাঁদ পাতে, কোনো ক্রমে নিয়ে আসার চেষ্টা করে টাকা নিয়ে যায়। এরপরে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব বিভিন্ন কারণে আমরা চেয়েছি যে আপনারা যেন সঠিক পরামর্শ পেতে পারেন, এবং আপনাদের কোশ্চেন গুলো যেন আমরা শুনে আপনাদেরকে পরামর্শ দিতে পারি। আহ, আমি আমার অভিজ্ঞতার আলোকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেব। আমাদের অভিজ্ঞতা, মানে আমাদের কথাই আপনারা শুনতে হবে তা না, আপনারা ভালো মনে করলে শুনবেন, বাট আপনারা নিজেরা বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, প্রথমে আমরা একটু ব্রিটেনের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। ব্রিটেনের বর্তমান পরিস্থিতিটা, এডুকেশনের ব্যাপারটা আমরা বলি। আমি তো এদেশে পড়াশোনা করেছি, এদেশের কলেজ, ইউনিভার্সিটি, এডুকেশন সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি জানি। পৃথিবীর অনেক দেশ আমি ভ্রমণ করেছি। আপনারা শুনে খুশি হবেন যে ব্রিটেনের এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থা পৃথিবীর আহ, একটি অতুলনীয় শিক্ষা ব্যবস্থা। ব্রিটেনের এডুকেশন সিস্টেম এখনো আমি বলবো, যদিও আমেরিকান এডুকেশন সিস্টেম কিছু কিছু দিক থেকে ওনারা খুবই অ্যাডভান্স, বাট ওভারঅল ব্রিটেনের এডুকেশন সিস্টেমের মানটা অনেক উঁচুতে। ল বলেন, বিজনেস বলেন, মেডিসিন বলেন, এই দেশে এডুকেশনকে খুব সম্মান দেওয়া হয়। টনি ব্লেয়ার যখন ক্ষমতা ছিলেন, উনি ক্ষমতা আসার আগে ওনার ইলেকশনে বলেছিলেন এডুকেশন, 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 শিক্ষা, শিক্ষা, শিক্ষা। ব্রিটিশ ব্রিটিশ মনে করে শিক্ষার মাধ্যমে সত্যিকার উন্নয়ন সম্ভব। এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনি যদি ব্যক্তিগত জীবনে সত্যিকার শিক্ষা অর্জন করেন, আপনি নিজের জীবনে উন্নতি করতে পারবেন, আপনার পরিবার, সমাজকে আপনি ভালো মানে বেনিফিট দিতে পারবেন। তো এই কারণে আমরা মনে করছি যে ব্রিটেনের শিক্ষা ব্যবস্থাটা খুবই উন্নত এবং প্রয়োজনীয়, যদি আপনার সুযোগ থাকে, যদি আপনার যোগ্যতা থাকে। কি যোগ্যতা থাকে? আপনার যদি ইন্টেলেকচুয়াল যোগ্যতা থাকে, আপনার যদি একাডেমিক যোগ্যতা থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে, তাহলে ব্রিটেনের এডুকেশন সিস্টেমটা আপনারা নিতে পারেন। এটা আপনার জীবনের জন্য খুবই কল্যাণকর হবে। এখন এর জন্য কি করতে হবে আপনাকে? আপনাকে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে যে আপনার ইংলিশ আপনি ভালো পারতে হবে, আর সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি ভালো থাকতে হবে। আপনি যদি ইংলিশ না পারেন, তাহলে আপনি এদেশে এসে তো আহ, কথা শুনবেন না, কথা বুঝতে পারবেন না, হয়তো আসলেন এদেশে এয়ারপোর্টে, কিন্তু ইউনিভার্সিটির কোর্সটা আপনি ফলো করতে পারবেন না। আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, ভালো আপনি জব পাবেন না, চাকরি পাবেন না। তো এটা হচ্ছে যে আপনার ইংলিশটা ভালো দরকার। এরপরে আমরা এটা প্রাথমিক কথা বলছি, আমরা ইংলিশের কি যোগ্যতা দরকার আমরা সেদিকে যাব। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি লাগবে। ধরুন, বর্তমানে ব্রিটেনের যে অবস্থা, ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা একসময় খুবই ভালো ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ ছিল ব্রিটেন। বিভিন্ন কারণে, ধরেন ব্রিটেনের এই যে কোভিড-19 কারণে
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা বের হয়ে যাওয়ার কারণে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থাটা আম, আহ, একটু, ধরেন আমি বলবো, তারা একটু চাপে আছে। অর্থাৎ আপনি আসলেই এদেশে কাজ করে আপনি টিউশন ফি দিয়ে দিতে পারবেন পুরো 3 বছর, 4 বছর, 5 বছর, ব্যাপারটা তা না। আপনাকে একটা ফাইন্যান্সিয়াল এবিলিটি লাগবে। ধরেন এই সেশনে যারা চলে আসতেছে, ফেব্রুয়ারি সেশনে যারা আসবে, অনেকেই কিন্তু কাজ পাবে না। কারণ হচ্ছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, রেস্টুরেন্ট, বিজনেস, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্লোলি স্লোলি আমি আশা করি, আমি আশাবাদী ইনশাল্লাহ ব্রিটেনের অর্থনীতি ভালো হবে। ধরেন যারা আগামী সেপ্টেম্বরে আসবে অনার্স অথবা মাস্টার্সে, তারা এসে কাজ হয়তো সুযোগ পাবে যদি তাদের ইংলিশ ভালো থাকে। শামীম ভাই এসেছেন, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে যে তারা কাজ পাবে। আমি কেন এই কাজের প্রসঙ্গটা আনলাম, কারণ হচ্ছে যে অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে এসে কাজ করে টিউশন ফি দেওয়া যাবে কিনা। আমি প্রথমে বলেছি আপনাদের একটা ফাইন্যান্সিয়াল এবিলিটি লাগবে, ইংলিশের সাথে সাথে ফাইন্যান্সিয়াল এবিলিটি। ধরেন আপনি এভারেজ লন্ডন এবং লন্ডনের আশেপাশে প্রতি বছর অনার্সের টিউশন ফি, ডিগ্রি লেভেলের টিউশন ফি বছরে 12 থেকে 13 হাজার পাউন্ড। আপনি খেয়াল করেছেন? 12 থেকে 13 হাজার পাউন্ড হচ্ছে যে বছরে। তা আপনি যদি 3 বছর অথবা 4 বছর অনার্স কোর্স করেন, আপনি কত টাকা লাগতেছে? এখন যদি, হ্যাঁ, আপনি যদি ডিগ্রি কোর্সে আসেন, আপনি 20 আওয়ার্স করে কাজ করতে পারবেন আপনি টার্ম চলাকালীন। এরপরে টার্ম যখন শেষ, ধরেন জুলাই থেকে অগাস্ট, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনি ফুল টাইম 40 ঘন্টা কাজ করতে পারবেন। আচ্ছা, এই হলো, এই টাকা দিয়ে আপনি থেকে খেয়ে আপনি 12 হাজার পাউন্ড জমাইতে পারবেন না, আপনার কষ্ট হবে। তো এখন হচ্ছে যে আপনি যদি প্রথমে 12 হাজার পাউন্ড দিয়ে প্রথম বছরটা দিয়ে আসলেন, এরপরে বছর আপনাকে আপনি নিজে টাকা জমাইতে হবে, আপনি মানে যেন আপনি পরবর্তী বছর টিউশন ফি দিতে পারেন। তো আমার পরামর্শ থাকবে, এখানে যারা আছেন আপনার আত্মীয় স্বজন অথবা আপনারা, আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব, যারা অনার্সে পড়তেছেন, ডিগ্রি পড়তেছেন, আপনারা পড়াটা শেষ করবেন না, আপনার ডিগ্রিটা শেষ করে ফেলেন বাংলাদেশে, যেন আপনি এদেশে মাস্টার্স কোর্সে আসতে পারেন। মাস্টার্সে আসলে যে জিনিসটা হবে, আপনি 1 বছর কোর্সটা করার পরে 1 বছর আপনি প্রথমে তো আপনি টিউশন ফিটা দিয়ে আসলেন, আপনি যদি কিছু লোন টোন থাকলে আপনি থেকে খেয়ে আপনার যে টাকাটা আছে আপনি লোনটা পরিশোধ করতে পারবেন। এরপরে আপনি কিন্তু 2 বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আপনি যদি মাস্টার্সে আসেন। আপনি 2 বছর ওয়ার্ক পারমিট পেলে আপনি তখন ফুল টাইম কাজ করতে পারবেন, আপনি কিছু টাকা জমাইতে পারবেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। পরবর্তীতে ওয়ার্ক পারমিট পেলে, ব্যবসা প্রতিষ্ঠা করলে আপনি দেশে স্লোলি স্লোলি স্থায়ী হয়ে সেটেল হয়ে লিগেল হয়ে যাওয়ার আপনার সুযোগ পাবেন। কিন্তু আপনি যদি অনার্স, হ্যাঁ, তারা অনার্স করতে আসতে পারেন। আপনারা তখন হিসাবটা এটা করতে হবে যে বছর প্রথম বছরের টিউশন ফি আমি বাংলাদেশ থেকে দিয়ে দেব, এরপরে যে টিউশন ফিটা আমার লাগবে কিছু অর্ধেক আমি বাংলাদেশ থেকে আনবো আর অর্ধেক আমি এখান থেকে জমাবো। ফুল টিউশন ফি আপনি অনেকেই জমাতে পারবেন না। আপনি যদি টিউশন ফি এদেশে কাজ করে জমাতে যান, তাহলে আপনার পড়াশোনা হ্যাম্পার হবে প্রথম বছর। হ্যাঁ, দ্বিতীয় বছর আপনি যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনি তখন বেশি করে কাজ, মানে কাজও করলেন, পড়াশোনা করলেন, মানে মানে আপনার যখন ভ্যাকেশন হবে তখনও আপনি একটু কাজ করলেন বেশি করে। এরপরে যে আপনি যদি কিছু লোন টোন করেন, যে 2 বছর ওয়ার্ক পারমিট ইনশাল্লাহ পাবেন, আপনি যদি পড়াশোনাটা শেষ করে ফেলতে পারেন, আপনি 2 বছর ওয়ার্ক পারমিট পাবেন, তখন কাজ টাজ করে আপনি লোনের টাকাটা পরিশোধ করে দিয়ে ফেললেন। তো এই হচ্ছে আপনার মানে আপনাদেরকে আমি একটা প্রাথমিক চিত্র দিয়ে দিলাম। এখন আপনাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি কি লাগবে, আইএলস কি লাগবে? আচ্ছা, আমি প্রথমেই বলেছি আপনারা সকলেই, আমি আপনাদের প্রতি দৃঢ় বিশ্বাসী, আমাদের বাংলাদেশি লোকদের এবিলিটি আছে, যোগ্যতা আছে। প্রথমে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, যেন আপনি যে ব্রিটেনে পড়াশোনা করার নিয়ত করেছেন সেই নিয়তটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় এবং আল্লাহ যেন আপনাকে এটা সহজ করে দেয়। আচ্ছা, এখন তো এটা আপনি নিয়ত করলেন, আল্লাহর উপর ভরসা করলেন, এখন ভরসা করে আপনাকে কাজে নেমে যেতে হবে। যতটুকু ইংলিশ পারেন এখনই আজ থেকে নেমে যেতে হবে, বেশি করে ইংলিশ আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই দেশে যদি আপনি পড়তে আসতে চান, আপনার আইএলস লাগবে,
এখন আবার কারো কারো আইএলস লাগবে না। আইএলস মিনিমাম যোগ্যতা হচ্ছে 5.5। আপনি যদি 5.5 যদি আপনি ডিগ্রি লেভেলে পড়তে চান, এটা হচ্ছে ওভারঅল 5.5। আর প্রত্যেক সেকশন হচ্ছে 5। এটা হচ্ছে যে ডিগ্রি লেভেলে যদি আপনি পড়তে চান। আপনি যদি ফাউন্ডেশন কোর্সে আসতে চান, ডিগ্রি এবং ফাউন্ডেশন কোর্সে, তখন আপনার 4.5 হচ্ছে ইংলিশের ওভারঅল, আর 4 হচ্ছে মিনিমাম প্রত্যেক সেকশনে। তখন আপনি যদি 3 বছরের ডিগ্রি হয়, তাহলে আপনাকে 4 বছর পড়তে হবে। খেয়াল করুন, আপনি যদি আপনি আইএলসে মিনিমাম 5.5 ওভারঅল না পান এবং মিনিমাম 5 না থাকে, তাহলে আপনাকে তারা ডিগ্রি কোর্সে ভর্তি দেবে না, আপনাকে ফাউন্ডেশন কোর্সে ভর্তি দেবে। তখন আপনি ফাউন্ডেশন কোর্সে এসে আপনি কাজ করতে পারবেন যদি আপনাকে মূল কোর্সের সাথে আপনাকে ভিসাটা দেওয়া হয়। তখন আপনাকে এদেশে এসে আপনাকে ধরেন আপনি তাদের ইংলিশ কোর্স করলেন, তো আপনার উপর একটা এক্সট্রা বার্ডেন। আপনার তাহলে ওয়ার্ক পারমিটটা যেটা পাবেন আফটার 4 ইয়ার্স। কিন্তু আপনি যদি ইংলিশ কোর্সটা বাংলাদেশ থেকে করে আসেন, তাহলে আপনি 3 বছর পরে সহজে আপনি 2 বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন। আপনি তখন ফুল টাইম কাজ, ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন। তাহলে আপনি যদি এখন একটু কষ্ট করে, বেশি পরিশ্রম করে ইংলিশ কোর্সটা বাড়ানোর চেষ্টা করেন, তাহলে আপনি আইএলটিএস এর মাধ্যমে চলে আসতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে যে, ধরেন আপনার আইএলটিএস এ কোনো সেকশনে আপনি 5 এর কমে চলে আসলো, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, দুইটা সিস্টেম। একটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির ইন্টারনাল স্কাইপ টেস্ট আছে একটা। আপনি যদি সেই স্কাইপ টেস্টটা আপনি ভালো করেন, সুন্দর করে কথা বলতে পারেন, মানে আপনার স্পিকিং যদি ভালো হয়, ওদের টেস্টে যদি আপনি পাস করেন, তখন আইএলটিএস এর কোনো কোনো সেকশনে যদি কমও পান অথবা আইএলটিএস এর রেজাল্টটা যদি ভালো না থাকে, তারা যদি হ্যাপি হয়, তখন তারা ইন্টারনাল স্কাইপ টেস্টের মাধ্যমে আপনাকে কাজ ইস্যু করতে পারে। আচ্ছা, এখন একটা কোশ্চেন খুব বেশি আসতেছে যে আইএলটিএস ছাড়া বাংলাদেশ থেকে আসা যাবে কিনা। হ্যাঁ, আসা যাবে, তবে দুটা শর্ত। একটা হচ্ছে যে আপনি যদি ইউনিভার্সিটির ইন্টারনাল যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা যদি পাস করেন, স্কাইপ টেস্ট ওনারা নেবে। আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়েন এবং সেখানে যদি ইউনিভার্সিটি লিখে দেয় আপনার যে অনার্স কোর্সটা এবং মাস্টার্স কোর্সটা, সেটা ইংলিশ মিডিয়ামে আপনাকে পড়ানো হয়েছে, এবং আপনার যদি রেজাল্ট ভালো থাকে, মেট্রিক ইন্টারে যদি আপনার রেজাল্ট ভালো থাকে, মিনিমাম বি থাকে, অনার্সে যদি এবং ডিগ্রিতে যদি আপনার রেজাল্ট ভালো থাকে, যদি 60% মার্কস থাকে, এরপরে যদি আপনার একজন ভাই এখানে এসেছেন, সাদ্দাম হোসেন ভাই অথবা কি যেন, যে আপনি 4-5 বছর আগে মাস্টার্স করছেন, এখন হঠাৎ করে আপনি স্টুডেন্ট ভিসা আসতে চান, তো ইউনিভার্সিটি এবং হোম অফিস চিন্তা করবে তার কেন এটা গ্যাপ। এখন এটা আপনাকে ইউনিভার্সিটিকে এবং হোম অফিসকে আপনাকে এটা বোঝাতে হবে এই গ্যাপটা কেন। যে আপনি চাকরি করেছেন, আপনি ব্যাংকে চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, অথবা আপনি টিচার ছিলেন, এখন আপনি লন্ডনে যে আপনি হায়ার ডিগ্রি যদি নেন, আপনার বাংলাদেশে এই মানে আপনার ব্যাংকের চাকরি অথবা বিভিন্ন জায়গায় চাকরির সুবিধা হবে। যে আপনি মূলত গ্যাপটা হয়েছে আপনার চাকরির কারণে। অর্থাৎ আপনাকে আপনার রেজাল্ট যদি ভালো থাকে, আপনার ইংলিশ যদি মোটামুটি ভালো কথা বলতে পারেন, ইউনিভার্সিটি যদি লিখে দেয় যায় আপনার কোর্সটা ইংলিশে হয়েছে, তাহলে আপনি আইএলটিএস এর আসতে পারবেন। আর যদি আপনার আইএলটিএস না থাকে, আপনাকে আইএলটিএস দিতে হবে, আর না হয় ইউনিভার্সিটির স্কাইপ টেস্ট দিতে হবে। এরপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাদেরকে দিতে পারবো। এরপর আরেকটা কথা আপনাদেরকে বলি, কেন আমি বলতেছি আপনারা মাস্টার্সে আসলে ভালো, আপনারা অনার্স কোর্সটা শেষ করবেন না। আপনি যদি মাস্টার্সে আসেন, দেখুন আপনি যদি বিয়ে করে থাকেন অথবা বিয়ে করলেন আপনি ভিসা পেয়ে, তখন আপনার ওয়াইফ কিন্তু আপনার সাথে আসতে পারতেছে, এবং আপনার ওয়াইফ কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপনার খেয়াল করতে পারতেছেন বেনিফিটটা। কিন্তু আপনি যদি অনার্সে আসেন, আপনার ওয়াইফ কিন্তু আসতে পারবে না, আপনার বাচ্চা কাচ্চা আসতে পারতেছে না। সুযোগটা কি এদেশে? আপনি যদি মাস্টার্সে আসেন, তাহলে আপনার ওয়াইফ আপনার সাথে আসতে পারতেছে, আপনারা দুজনে মিলে কাজ করলেন, এরপর পরে ওয়ার্ক পারমিট পেয়ে ফেললেন। এটা সুন্দর একটা সুযোগ। স্লোলি আপনি সেটেলমেন্টের দিকে যাইতে পারতেছেন। এখন আমি মূলভাবে আপনাদেরকে মানে মোটামুটি একটা চিত্র তুললাম। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন স্পেসিফিক, আমি আপনাদের জবাব দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মোল্লা ভাই। এখন যদি কারো কোনো কোয়েশ্চন থাকে তাহলে করতে পারেন আনমিউট করে আপনার আমার কোয়েশ্চনটা। একটি প্রশ্ন ছিল,
নাম বলবেন এবং কোথা থেকে জি কোশ্চেন করতেছেন সেটা বলবেন। জি আমি আতিকুর রহমান, আমি মৌলভীবাজার, সিলেট মৌলভীবাজার থেকে প্রশ্ন করতেছি। জি আমার প্রশ্ন হচ্ছে, আমি জি 2018-তে আমার 3 ইয়ার্স ডিউরেশনের ডিগ্রি কোর্সটা কমপ্লিট করেছি। তো এখন আমি চাচ্ছিলাম যে আম, বর্তমানে আর কি যে গ্রাফিক ডিজাইনের উপর মানে কোনো একটা কোর্স করব ইউকে তে। বর্তমানে আমি ফ্রিল্যান্সিং করতেছি দাঁড়ান, একটু গ্রাফিক একটু ডিজাইন থামান। নিয়ে, তাই আমি আচ্ছা একটু থামান, চাইতেছি আপনি। আপনি জি আপনি একটু থামেন। 2018-তে আপনি গ্রাফিক ডিজাইনের ডিগ্রি করছেন কোন মাসে? জি না, গ্রাফিক ডিজাইনের উপর না, আমার সাবজেক্টটা ছিল ফ্যাকাল্টি ইয়েতে, বিএ পাস কোর্স। বিএ পাস কোর্স ডিগ্রি করছেন। জি তারপর বর্তমানে আপনার আমি, রেজাল্ট কি? জি রেজাল্ট দাঁড়ান হচ্ছে দাঁড়ান, আপনার কয় বছরের কোর্স ছিল এটা? 3 কয় বছরের। বছরের কোর্স ছিল এটা? 3 3 বছরের। বছর। কোন কলেজ? বিয়ানীবাজার কলেজ। জি জি না, আমার মৌলভীবাজার সরকারি কলেজ। আচ্ছা, গভর্নমেন্ট 3 কলেজ। বছরের কোর্স ছিল। আর জি 2008 এর কোন মাসে রেজাল্ট হয়েছে? জি 2018 এর জুলাই দিকে। রেজাল্ট হয়েছে। কোন সাবজেক্টে জি পড়ছেন? জি সাবজেক্ট ছিল আমার 3টা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন। আর রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে সিজিপিএ সিস্টেমে বি গ্রেড। বি গ্রেড পাইছেন, তাই তো? জি আচ্ছা হ্যাঁ, বলেন আপনি। 2.92। ওকে হ্যাঁ, এখন বলেন, কোশ্চেন বলেন। আর মেট্রিকে জি ইংলিশ, মেট্রিকে রেজাল্ট, মেট্রিক ইন্টার রেজাল্ট কি? জি এটা ইয়েতে ছিল, এসএসসি তে ছিল 3.50, আর হুম। এইচএসসি তে ছিল 3.20। ইংলিশে মার্কস কেমন? জি ইংলিশে এসএসসি তে ছিল এ, আর এইচএসসি তে এসে হয়ে গেছে বি। ওকে তারপর হ্যাঁ। এই ইয়েতে ডিগ্রিতে আবার ইংলিশে বি। আচ্ছা জি বলেন হ্যাঁ। এখন আপনি এখন কোশ্চেনটা বলেন। বর্তমানে মাস্টার করতেছি, প্রিলি শেষ করেছি ইয়েতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমসি কলেজে। তারপরে এখন মাস্টার ফাইনাল কোর্সে অধ্যয়নরত এমসি কলেজে আবার পলিটিক্যাল সায়েন্স নিয়ে। হুম, গুড। এখন আমার মাস্টার্স আহ, ফাইনাল। জি এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছি গ্রাফিক ডিজাইন নিয়ে, তাই আমি মানে আমার ইচ্ছা হলো যে গ্রাফিক ডিজাইন নিয়ে কোনো একটা কোর্স করা যায় কিনা ইউকে তে। সে ব্যাপারে ভাবছিলাম যে আমার মাস্টার ডিগ্রিটা আমি গ্রাফিক ডিজাইন নিয়ে করব ইউকে তে। তখন আমি কয়েকটা ওয়েবসাইট এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখলাম যে ওরা চাইতেছে যে আমার আন্ডার গ্রাজুয়েট কোর্সটা হতে হবে গ্রাফিক রিলেটেড, হুম রিকোয়ারমেন্ট ওদের যেটা। তখন আমি হুম। দেখলাম যে এটা তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমার এই আমি রিলেটেড স্টুডেন্ট না গ্রাফিক্স এর। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি গ্রাফিক্স নিয়ে মাস্টার কোর্স করতে পারবো, এরকম কি কোনো সুযোগ আছে যে না, মাস্টারটা আমার এইটা গ্রাফিক্স এর এইটা এইটা আপনার ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে জি এদেশে ইউনিভার্সিটি মাস্টার্সে আপনি সুযোগ দিবে না। আপনার যেহেতু আপনার অনার্সটা গ্রাফিক্সে ছিল না, কোনো ইউনিভার্সিটি আপনাকে মাস্টার্সে সুযোগ দিবে না। জি এখন তা- আপনি যে কাজটা করতে পারেন, যে কাজটা করতে জি পারেন সেটা হচ্ছে, যদি আপনি যদি এই সাবজেক্টে ইন্টারেস্টেড হয়, জি আম, আহ, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কি? আপনি কি ধরেন, আমি কেন এই কোশ্চেনটা করতেছি, আপনি যদি এই জি দেশে পড়তে চান গ্রাফিক্সের জন্য, এই দেশ অবশ্যই ভালো। যদি জি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না থাকে, আমি বলবো জি চিপেস্ট কোর্স ইউরোপের কোনো দেশে, ইউরোপের কোনো দেশে জি ভালো গ্রাফিক্স পড়ায়। স্পেশালি তুর্কি কিন্তু গ্রাফিক্সের জন্য ভালো, তুরস্ক জি গ্রাফিক্সের জন্য ভালো। জি তারপর হচ্ছে এই সুইডেন ভালো, সুইজারল্যান্ড ভালো, তারপর জি নরওয়ে ভালো, তো ফ্রান্সও ভালো। হ্যাঁ, তো জি সেখানে কিন্তু আপনি কাজের সুযোগটা পাচ্ছেন। এবং আপনি যে কোনো কোর্সে গেলে, আপনি যদি ডিপ্লোমা কোর্সে যান, 1 বছরের কোর্সে যান, আপনাকে ওরা সুযোগ জি দেবে। ধরেন আপনি যদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যান, তখন কিন্তু ওরা জি চাইবে না আপনি অনার্স এটা কি ছিল কিনা, জি মানে আপনার গ্রাফিক ছিল কিনা। এখন এদেশেও কিন্তু আপনি ডিপ্লোমা কোর্সে আসতে পারবেন, কিন্তু কোশ্চেন হচ্ছে যে জি ডিপ্লোমা কোর্সে আসলে যে জিনিসটা হবে, আপনার ভিসার মানে আপনার কাজের সুযোগ নাও দিতে পারে। আমি আপনাকে বলি, জি জি কাজের সুযোগ আপনাকে নাও দিতে পারে, কারণ ডিপ্লোমাটা 6 বছর অথবা এটা 9 মাসের কোর্স। এই 9 মাসের জি কোর্সে কাজের সুযোগ থাকে না। জি
আপ তো এখানেই কথা। এরপরে যদি আপনি অন্য কোর্সে আসেন, আতিক ভাই আমাদের তো সবার কাছ থেকে কথা শুনতে হবে। আমি আপনাকে খুব আসসালামু দ্রুত আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কি বলতে পারি? না, আমি আতিক সাহেবকে শেষ করে দিচ্ছি। আমি শেষ করে জি দিয়ে জি। আপনার কাছে আসতেছি। আচ্ছা, আমি যদি এমবিএটা নিতে চাই তাহলে কি সেটা কি পারবো? হ্যাঁ, এমবিএ আপনি পারবেন, এমবিএ পারবেন। আপনি এমবিএ কোর্সে এসে পার্ট টাইম আপনি কোথাও গ্রাফিক্স করতে পারবেন। আপনি জি, এমবিএ সেটাই আমি। করতে পারবেন। কিন্তু এমবিএ বুঝাইতে হবে যে কেন আপনি এমবিএ করতেছেন, হ্যাঁ? এরপরে আপনি জি জি। দেলোয়ার ভাই আপনি কাকে দিবেন? শামীম ভাই আসছে, Okay. শামীম ভাইকে সালাম। হ্যালো। জয়নাল ভাইকে সালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Okay. কেমন আছেন মোল্লা ভাই? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো Okay, আছেন? ধন্যবাদ জি, আতিক ভাই। তো আলহামদুলিল্লাহ। এখন আমরা পরবর্তী দিকে আচ্ছা, আমি একটু সাদ্দাম ভাই। আমি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু বকর স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি। কোয়েশ্চেনটা হচ্ছে আমি 2070 তে আমার এমএসসি কমপ্লিট করি। তারপর জি, বলেন। আমি ঢাকাতে একটা বাইং হাউসে আমি জব নেই এবং স্টিল নাও আমি ওইখানে কাজ করতেছি। তো আমি চাচ্ছিলাম, আমি অলরেডি ইউকে তে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাইও করেছি এবং সেটার জন্য আমাকে ইন্টারনাল টেস্টও চেয়েছে, যেহেতু আমার আইএলটিএস নেই। তো আমি আইএলটিএস দিব, মানে আমি ইন্টারনাল টেস্ট দিব, সেটা আমার সমস্যা নেই। কিন্তু আমার আরেকটা কোয়েরি ছিল আপনার কাছে, সেটা হচ্ছে আমি কি স্টুডেন্ট পারপাস ছাড়া ওয়ার্ক পারমিটে লন্ডনের কেউ স্পন্সরশিপ দিলে আমি কি যেতে পারবো কিনা, সেটা আমার কোয়েশ্চেন। জি, আপনি যেতে পারবেন। আপনি যদি স্পন্সর আপনার, কিন্তু আপনাকে একটা খেয়াল রাখতে হবে, যদি ওয়ার্ক পারমিটে আসতে চান তাহলে আপনাকে ইংলিশ টেস্টটা দিতে হবে। ইংলিশ টেস্টটা শুধু আপনার লাগবে। আপনার যেই ডিগ্রি আছে এই ডিগ্রিতে চলবে। অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আপনার যে ডিগ্রি আপনি করেছেন এমএসসি, এটা যথেষ্ট। কারণ আমি ওই সবার উদ্দেশ্যে বলতেছি, ওয়ার্ক পারমিটের জন্য আপনার এ লেভেল সমপরিমাণ ডিগ্রি থাকলেই হয়। তো আপনার তো মাস্টার্স আছে, ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু এই দেশে আসতে পারবে না, কারণ ওয়ার্ক পারমিটে আসতে পারবে না। সকল উদ্দেশ্যে বলে দিচ্ছি, অনেকে কিন্তু সিলেটে এই বিন্দাল অফিসার নামে অনেকের কাছে 10-15,000 20,000 টাকা নিয়ে নিচ্ছে। আপনারা সবাইকে এটা বলবেন যে যদি আপনার মিনিমাম ডিগ্রি লেভেল কোয়ালিফিকেশন না থাকে, অথবা মানে ইন্টারমিডিয়েট পাস, এদেশের এ লেভেল কোয়ালিফিকেশন না থাকে, এ লেভেল ইকুইভ্যালেন্ট। তো এ লেভেল ইকুইভ্যালেন্ট বাংলাদেশে কিন্তু ইন্টারমিডিয়েট হয় না, ইন্টারমিডিয়েটের চেয়ে বেশি হয় আপনি যদি বাংলাদেশে ডিগ্রি পাস থাকে। আর আপনার ইংলিশ অবশ্যই লাগবে, ইংলিশ অবশ্যই লাগবে। তো আপনি ওই যে জি বলেন। আরেকটা কোয়েশ্চেন ছিল, ওয়ার্ক পারমিটে আসলে ওইখান থেকে স্পন্সরশিপ বেসিক্যালি কারা দিলে আমি যেতে পারবো? আমাকে একটু আইডেন্টিফিকেশন দিবেন বা আইডিয়া দিবেন, কারা দিলে আমি যেতে পারবো? যে কেউ আপনাকে দিলে যেতে পারবেন, যে কেউ। ধরেন হচ্ছে যে আপনি কোনো রেস্টুরেন্ট যদি দেয় আপনি আসতে পারবেন, আপনার কোনো হসপিটাল যদি দেয় আসতে পারবেন, কোনো এডুকেশনাল ইনস্টিটিউট যদি দেয় আসতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি যাদের সাথে বাইং মানে হাউসে কাজ করেন, এদেশে যারা এই এক্সপোর্ট করে, মানে গার্মেন্টস এক্সপোর্ট করে, বাংলাদেশ থেকে যারা ইম্পোর্ট করে, তারা যদি আপনাকে স্পন্সর দেয় আপনার জন্য আরো সুবিধা হবে। আপনি তাদের সাথে একটু যোগাযোগ করবেন, আপনি আসতে পারবেন। এখন যারা আপনাকে স্পন্সর করবে তারা অফিসে রেজিস্টার হইতে হবে। রেজিস্টার হইলে আপনি সহজে ভিসা পেয়ে যাবেন। সাদ্দাম হোসেন সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি কোনো কোশ্চেন থাকলে পরে করবেন, আমরা অন্য সবার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ মোল্লা ভাই। সাদ্দাম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, দায়িত্বুল ইসলাম ভাই পরে দিচ্ছি আপনাকে, যে ভাই করে। আমি কথা বলতে পারি? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান। আসলে আমি চিটাগং থেকে বলতেছি। তো আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স কোর্স কমপ্লিট করছি, আর অলরেডি কমপ্লিট করা 2018 সালে কমপ্লিট করা। তো মাস্টার্সটা অলরেডি মানে একটা এক্সাম বাকি রয়েছে, এখনো কমপ্লিট হয় নাই। তো এখন যদি আমি মানে ট্রাই করি। অনার্স কয় বছরের? হ্যাঁ, 4 বছর চিটাগং ইউনিভার্সিটি থেকে 4 বছরের। হ্যাঁ, 4 বছরের চিটাগং ইউনিভার্সিটিতে কমপ্লিট অলরেডি করা আর কি অনার্সটা। মাস্টার্স অলরেডি প্রায় একটা সাবজেক্ট এক্সাম হয় নাই আর কি, এজন্য মানে হোল্ডে আছে মাস্টার্স এর রেজাল্টটা।
এখন আপনার যদি আমি রেজাল্ট কি যদি অনার্সের রেজাল্ট কি? অনার্সের রেজাল্ট কি? হ্যাঁ অনার্সে 3.20 এর উপরে, মানে ফার্স্ট আচ্ছা। ক্লাস আছে। হুম, আর এসএসসি এইচএসসি তে দুইটাতেই গোল্ডেন ছিল, তো মোটামুটি ভালোই আছে আর কি আশানুরূপ। এখন কথা হলো যে আমি মানে যেতে যাচ্ছি বলতে ফ্যামিলি থেকে একটু প্রেশার কি মানে অনুভব করতেছি এখন। সমস্যাটা হচ্ছে যে স্কলারশিপ যদি আমি যদি মানে পেতে চাই আর কি, মানে কি রকম এটা মানে পাওয়া যাবে স্কলারশিপটা No, মানে no, ইউকে no, তে? no, no, no. না না না, আপনি মাস্টার্সে ভালো রেজাল্ট মাস্টার্স করা ছাড়া আপনি স্কলারশিপ ইজি না মানে এদেশে। আইএলস এর উপর আমি আপনাকে বলি, এদেশে মাস্টার্সে পড়তে আসার ক্ষেত্রে যারা স্কলারশিপ পায় তাদের অধিকাংশই যারা মাস্টার্স বাংলাদেশে ভালো রেজাল্ট করে তাদেরকে সুযোগটা দেয়। আপনি যদি শিবিনিং স্কলারশিপে যদি আপনি অ্যাপ্লাই করেন কমনওয়েলথে, তাও সেখানে ওরা মাস্টার্স যারা করে তাদেরকে প্রায়োরিটি দেয়। শুধু অনার্সের ভিত্তিতে এদেশে মাস্টার্স পড়তে স্কলারশিপটা খুব কম দেয়। আপনি চাইলে মানে আপনি অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, বাট আপনি যদি আইএলটিএস ভালো থাকে আর আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট থাকে তাহলে দিতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আপনি বার্সারি পাবেন, স্কলারশিপ পাবেন না। তো বার্সারিতে যে জিনিসটা হবে যে আপনি টিউশন ফির একটা অংশ হয়তো মাফ পাবেন, আপনি তখন কাজ করতে পারবেন, কিন্তু আপনি স্কলারশিপ বলতে যে জিনিসটা থাকা খাওয়া সব ফ্রি, এই জিনিসটা আপনি পাবেন না। মানে এটা ফুল সম্ভাবনাটা না কম। হাফ আর ওর মার্জিনাল আর কি, মানে আমি ফুল চাচ্ছি না, মানে 50%, 20%, 30%, মানে এরকম আর আপনি কি। হ্যাঁ আমার সাজেশন থাকবে, শুনেন, আমার সাজেশন হ্যাঁ থাকবে, আপনি যদি মাস্টার্সটা কমপ্লিট করে ফেলতে পারেন একটু কষ্ট করে, তাহলে সেটা বেটার হয়। আপনি কবে মাস্টার্স শেষ হয়ে যাবে? আমার এখন ভার্সিটি বন্ধ, তো মাস্টার্স অলরেডি কমপ্লিটেড, জাস্ট মানে একটা এক্সাম বাকি রইছে। আচ্ছা, হ্যাঁ কমপ্লিটেড, অলরেডি কমপ্লিটেড, আপনি জাস্ট একটা চাইলেই এক্সাম বাকি কিন্তু রইছে, রেজাল্টটা হোল্ডে আছে। আপনি চাইলেই কিন্তু এই ফেব্রুয়ারিতে আসতে পারতেছেন না, তাই না? আপনাকে আসতে হবে আগামী সেপ্টেম্বর সেশনে। সুতরাং কষ্ট করে শেষ করে ফেলেন, ভালো করে পরীক্ষা দেন। হ্যাঁ, মাস্টার্সের রেজাল্ট যদি ভালো হয়, আপনি এখন থেকে সব ইউনিভার্সিটিতে লেখেন যে আপনাকে যেন মানে স্কলারশিপ দেওয়া হয় অথবা বার্সারি দেওয়া হয়। আপনি বার্সারি পাবেন ইনশাআল্লাহ, আপনি যদি রেজাল্ট ভালো থাকে। আইএলটিএসটা করে ফেলেন এখন। ওকে, হ্যাঁ ওকে, ধন্যবাদ। এখন হেদায়েতুল ইসলাম ভাই, আপনার কোয়েশ্চন থাকলে বলবে। আমি সবাইকে মিউট করতে পারি, আপনি আবার আনমিউট করবেন। আমি একটা আনমিউট করেন হেদায়েতুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। আসসালামু আলাইকুম, রেজা বলছিলাম ঢাকা থেকে। না রাজা ভাই, পরে আপনাকে দিচ্ছি। আমি হেদায়েতুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম আবুরকুল্লাহ ভাই, আমি লন্ডন থেকে বলতেছি, লন্ডন বেতালগিন থেকে বলতেছি। আমি কোশ্চেনটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। আমার ভাই বাংলাদেশে, তো সে ম্যাট্রিকে ইন্টারমিডিয়েটে দুইটাতেই A+ ছিল। 4 ইয়ার্স ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 4 বছরের ম্যাথমেটিক্সে অনার্স কমপ্লিট করছে। 4 বছরে তার সবগুলাতে প্রত্যেক বছরই তার ফার্স্ট ক্লাস আছে। এখন তার আইএলটিএস পরীক্ষা গতকালকে দিছে, 3টা, আগামী 2-3 দিন পরে মনে একটা আছে। তো পরে আমি চাইতেছি তার মাস্টার্স এর ম্যাথমেটিক্স রিলেটেড কোনো মাস্টার্স কোর্সে ভর্তি করার জন্য। আর আমার প্রশ্ন হচ্ছে আইএলটিএস এর স্কোর বিষয়, ম্যাথমেটিক্স এর সাবজেক্ট গুলাতে রিলেটেড সাবজেক্ট কি হতে পারে, এবং ম্যাথমেটিক্স ওই সাবজেক্টে আইএলটিএস কি হতে পারে, এবং কোন ইউনিভার্সিটি, লন্ডনের আশেপাশে কোন ইউনিভার্সিটি আছে, আপনার পরামর্শ। এবং ফিটা কত পার্সেন্ট ফি আমাদের, কত টাকা, মানে 12,000 পাউন্ড যদি ফি হয় বছরে, তা কত পার্সেন্ট ফি আমার পে করতে হবে প্রথমে, এবং স্কলারশিপ বা বার্সারি সে পাবে কিনা। জাযাকাল্লাহু খাইর। ওকে, মোল্লা ভাই আনমিউট করেন। আনমিউট, হ্যাঁ, ঠিক আছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হেদায়েতুল ইসলাম ভাই, অনেক ইউনিভার্সিটিতেই মাস্টার্স কোর্স আছে। অধিকাংশ ইউনিভার্সিটিতে মাস্টার্স রিলেটেড, মানে ম্যাথমেটিক্স রিলেটেড কোর্স আছে মাস্টার্সে, অধিকাংশ ইউনিভার্সিটিতে। তো আমার যেটা সাজেশন থাকবে, অ্যাপ্লাইড ম্যাথস, তারপর হচ্ছে কম্পিউটিং, এই টাইপের আইটি এন্ড কম্পিউটিং, এগুলা করা। কারণ শুধুমাত্র মাস্টার্স কোর্স ম্যাথমেটিক্স এর উপর ওনার ফিউচার কি, মানে ফিউচার যদি আপনি চিন্তা করেন। বাট আমার সাজেশন থাকবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, আইটি এন্ড কম্পিউটার,
অধিকাংশ ইউনিভার্সিটিতে আছে, অধিকাংশ ইউনিভার্সিটিতে আছে। আর মাস্টার্সে আচ্ছা আমি আসতেছি। যাতে মানে কোন কাজ করতে পারে নাকি, ডাটা সায়েন্সের বিষয়ে একটু বলবেন। আচ্ছা আমি আসতেছি। ডেটা সায়েন্স পড়তে হলে তো ওনাকে ইউনিভার্সিটি চাইবে উনি ইয়ে করছে কিনা, স্ট্যাটিস্টিক্স ছিল কিনা, ওনার অনার্স স্ট্যাটিস্টিক্স ছিল কিনা। এটা শিওর না, সম্ভবত সাইড পার্টে থাকতে পারে, তার অপশনাল না, মেইন কোর্স ছিল তার। দেখেন মাস্টার্সে আসতে হলে আপনার রিলেভেন্ট সাবজেক্টে অনার্স করতে হয়। মাস্টার্সে কোর্স আসতে হলে রিলেভেন্ট সায়েন্সে অনার্স করতে হয়। এখন হচ্ছে যে খুব দ্রুতই বিভিন্ন ইউনিভার্সিটিতে ওনাকে অ্যাপ্লাই করতে হবে, যোগাযোগ করতে হবে। আর হচ্ছে যে আপনি চাইলে আমাদের কাছে সিভিটা দিয়ে রাখলে আমরা হয়তো দেখতে পারি, আমি সিভিটা দেখে হয়তো বলতে পারবো, আর কিছু আইডিয়া হবে। আর হচ্ছে যে মাস্টার্সের টিউশন ফি কিন্তু 12,000 না, আমি কিন্তু এটা অনার্সের ক্ষেত্রে বলেছি। মাস্টার্সের টিউশন ফি কিন্তু মিনিমাম 14,000, 14, 15, 16, 17। এবং মাস্টার্স আমি প্রথমে বলেছি মাস্টার্সে আসাটা কিন্তু বেটার, কারণ চাপটা কম থাকে। আপনি 1 বছর পরে মাস্টার্সটা পরে আপনি 2 বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন। আপনি তখন ফুল টাইম কাজ ব্যবসা বাণিজ্য করতেছেন। আপনি যদি আপনার ছোট ভাই যদি বিয়ে করে ফেলে, সে তো বউ আনতে পারতেছে, বউ তখন ফুল টাইম কাজ করতে পারতেছে। ন্যাশনাল ইউনিভার্সিটির 4 ইয়ার্স ডিগ্রি, ন্যাশনাল ইউনিভার্সিটির 4 ইয়ার্স অনার্স, এটার উপর ভিত্তি করে কি মাস্টার্সের ভিসা দেয় কিনা বা পারমিশন ভর্তি করে কিনা? এটা দেয়, এটা দেয়, কিন্তু সব ইউনিভার্সিটি দেয় না, সব ইউনিভার্সিটি দেয় না। বাট এটা দেওয়া উচিত বলে আমি মনে করি। দেয়, কোন কোন ইউনিভার্সিটি দেয় ডেফিনেটলি। যদি 4 ইয়ার্স এর মাস্টার্স হয়, যদি 4 ইয়ার্স এর যদি অনার্স হয় তাহলে দেয়, এটা মাস্টার্সের দেয়। আমি ধরেন আমি নিজেই জানি কয়েকটা ইউনিভার্সিটি দেয়, আবার কোন কোন ইউনিভার্সিটি বলে যে না আমরা দেব না এটা। বাট হোয়াট এভার, আমি মনে করি এটা দেওয়া উচিত এবং তার যোগ্যতা আছে। বাট আপনাকে আমি বলছি টিউশন ফি কিন্তু 12,000 না, মাস্টার্সের টিউশন ফি অনেক বেশি। এটা মিনিমাম 14,000, 15, 16, 17, 18,000। আর কোনো কোশ্চেন আপনার? স্কলারশিপ বা বার্সারি এখানে পাবে কিনা? বার্সারি পেতে পারে যদি খুব বেশি ভালো রেজাল্ট হয়, তবে বর্তমান ইউকের ইকোনমিক কন্ডিশন যেটা, সেখানে বার্সারির পরিমাণটা খুব বেশি না, 2 থেকে 3,000 পাউন্ড, এর চেয়ে বেশি দেয় না। যদি তার 14,000 পাউন্ড ফি হয় তাহলে কত টাকা মানে পে করতে হবে ইউনিভার্সিটিতে? বা আমার যে ইংল্যান্ডে কিছু আছে তারা, যেমন তারা স্টুডেন্ট ভিসার কাজ করে, বলতেছে যে আমরা কোনো ফি নিব না, আপনি ভর্তি হলে ইউনিভার্সিটি যে টাকা নিব ওই ফি থেকে একটা পার্সেন্টেজ তাদের দেয়, তো তারা প্রসেসিং করে দিবে সবকিছু, কিন্তু তাদেরকে এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না। ইউনিভার্সিটিতে ভর্তি হলে ইউনিভার্সিটিতে আমার ভাই যে পে করবে, ওখান থেকে তাদের একটা কমিশন পাবে। এই বিষয়ে একটু। আচ্ছা সেটা তো ভিন্ন প্রসঙ্গ। ধরেন হচ্ছে যে তারা টিউশন ফি কত বলছে, মিনিমাম 15,000 পাউন্ড বলছে মাস্টার্সের। আই নো দিস, আমি বাংলাদেশে যারা এই কাজগুলো করে আমি জানি, তারা আপনার টিউশন ফি দেখাবে 15,000, দেখাবে না হয় 1,000 পাউন্ড আপনাকে বার্সারি দিল, তো 14,000। তারা ইউনিভার্সিটি থেকে হয়তো 10% কমিশন পায় আপনার ভাইয়ের টিউশন ফির উপর। কিন্তু আপনি যদি টিউশন ফিটা ফুল না দেন, তারা আবার কমিশনটা পাচ্ছে না। আপনি খেয়াল করতে পারছেন, তাদের আবার কমিশনের প্রবলেম হয়। আপনি যদি টিউশন ফি 14,000 দিয়ে দেন, তখন তারা ওইটার উপর পাবে। দিস ইজ ট্রু। বাট আমি, ওইটা তো ভিন্ন প্রসঙ্গ। বাট আমি আমাদের যেটা আজকে আলোচনার প্রসঙ্গটা আইনগত ব্যাপার, এবং কিভাবে কোন কোর্সে আসলে অথবা কোনটা তাদের জন্য ভালো হবে, মানুষ যেন প্রতারণার শিকার না হয়। তো আমি মনে হয় আপনার অ্যান্সার দিয়েছি। আপনার আর কোনো স্পেসিফিক জানতে চাচ্ছেন কিনা? না, ওই যে আপনি যে প্রতারণার যে বিষয়টা, যেমন লন্ডনের কোনো কারো কাছে যদি আমি হস্তান্তর করি তার সিভি কাগজগুলা, এবং এখান থেকে প্রতারণার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং ইউনিভার্সিটি 14,000 ফি হলে কত পার্সেন্ট দিতে হয় প্রথমে? আচ্ছা দেখো, আপনার টিউশন ফি যদি আপনি না দেন, প্রবলেম যেটা হচ্ছে, ধরেন 6,000 পাউন্ড, কোন কোন ইউনিভার্সিটি 6,000 পাউন্ড 1/3 অ্যাকসেপ্ট করে। ধরেন 15,000 পাউন্ড টিউশন ফি, আপনি যদি 5,000 পাউন্ড দেন, এটা অ্যাকসেপ্ট করে কোন কোন ইউনিভার্সিটি। আর আমি আপনাদেরকে একটা কথা বলছি, এজেন্টকে টাকা দিবেন না, নো, টাকা দিবেন হচ্ছে ইউনিভার্সিটিকে। আপনি যখন চেকটা লিখবেন অথবা ব্যাংক ট্রান্সফার করবেন, সেটা ইউনিভার্সিটিকে করবেন। এখন আমি আপনাকে বলি প্রতারণাটা কোথায় হয়। আপনি ওরা বলবে আপনি টিউশন ফি দিয়ে দেন, আপনি ইউনিভার্সিটি থেকে, আমরা টাকাটা তো ইউনিভার্সিটি দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না, কোনো এজেন্ট চালাক। তা আপনি ইউনিভার্সিটিকে টাকা দিলেন, আপনার ভাইয়ের ভিসা হইলো না, তখন কি হবে? টাকাটা 1-1.5 বছর ঘুরায়, ইউনিভার্সিটি তখন টাকা একটু রেখে দেয়, অথবা এজেন্ট যে এই কষ্টটা করলো ওরা বলে যে ইউনিভার্সিটি দিবে।
ইউনিভার্সিটির কাছ থেকে তারা একটা প্রসেসিং বাবদ টাকা কেটে নেয়, আপনি কিন্তু ফুল টাকাটা ফেরত পাচ্ছেন না আপনার ভাইয়ের যদি কোনো কারণে ভিসাটা না হয়। তো এই কারণে বেটার হচ্ছে বিশ্বস্ত ভালো কারোর মাধ্যমে অ্যাপ্লিকেশন করা, অথবা নিজেরা ডাইরেক্ট ইউনিভার্সিটিতে যোগাযোগ করা, অথবা বিশ্বস্ত কারোর কাছে যোগাযোগ করা, যেন পরবর্তীতে ভিসাটা না হলে আপনি যেন টাকাটা সহজে ফেরত পেয়ে যান। কারণ আমি আপনাকে বলি যে ব্রিটেনের বর্তমান যে মানে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাতে চারদিকে অনেক ফ্রড জন্ম নিয়েছে, এবং এটা অনেকের জন্য খুব সমস্যা হবে বলে আমি মনে করি। ওকে, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। রাজা খান ভাই। আসসালামু আলাইকুম। রেজা ঢাকা থেকে। আচ্ছা, স্যার কাছে আমার প্রশ্ন ছিল, আমি হচ্ছে অনার্স শেষের পথে, আমি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলিতে বিএসসি শেষ করছি। কোথা থেকে? ঢাকা থেকে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমার লাস্ট সেমিস্টার চলছে, এখন পর্যন্ত সিজিপিএ 3.25 অ্যারাউন্ড আছে। আমি হ্যাঁ অনার্স, বিএসসি অনার্স ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। জি, 4 বছরের। এন্ড আমাদের এটা এই ইংলিশ ভার্সনেই। তো আমি চাচ্ছি, আইএলটিএস এখনো দেই নাই, বাট আমার প্ল্যান আছে আইএলটিএস দেওয়ার। তো আমি চাচ্ছি মাস্টার্স করার জন্য। তো সবচেয়ে আর ফাইনান্সিয়াল কন্ডিশন মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি আর কি। কিভাবে সবচেয়ে কম খরচে যাওয়ার ওয়েটা কি মাস্টার্সের জন্য? দেখুন, মাস্টার্সের জন্য আমি বলেছি, হয়তো আপনি শুনেছেন, টিউশন ফি কিন্তু মিনিমাম 1000। আর আপনার যে ইঞ্জিনিয়ারিং কোর্স, সেখানে 14,000 হবে না, এটা 16-17,000 পাউন্ড লাগবে। তো সেখানে মাস্টার্সে আমি বলবো কষ্ট করে হলেও আপনি অর্ধেক টিউশন ফি যদি আপনি দিয়ে দেন, লোন টোন করে, অথবা অর্ধেকের বেশি, আপনি এদেশে এসে কাজ কাম, যদি আপনি ভাগ্য ভালো হয়, অর্থনৈতিক অবস্থা যদি ব্রিটেনের সচল হয়ে যায়, আপনি কাজ কাম করে কিছু টাকা জমায়ে আপনি টিউশন ফিটা বাকি যদি 4-5,000 থাকে দিয়ে দিলেন। এরপরে আপনি তখন কিন্তু 2 বছর ওয়ার্ক পারমিট পাবেন। বাট আমি একেবারে আপনি টাকা ছাড়া 2-3 পাউন্ড নিয়ে আসতে পারবেন, আপনি খুব বিপদে পড়ে যাবেন, আপনি তখন কোর্সটা করতে পারবেন না। বাট আমি বলছি যে আপনি আবার একটু যদি বিয়ে শাদী করে আসেন, আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন, তখন আপনার ওয়াইফও কাজ করতে পারবে। বাট এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি ব্রিটেনের অর্থনৈতিক অবস্থাটা তখন কেমন হয়। এই এখন তো লকডাউন চলতেছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন হয়। আপনি যদি এসে কাজ পান, আপনার ওয়াইফ যদি কাজ পায়, আপনি যদি বিয়ে শাদী করেন, তাহলে আপনি 2 বছর ওয়ার্ক পারমিট ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন। তো আপনাকে এখন ধরেন 8-10 লাখ টাকার একটু অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, না হয় আপনি এসে মানে অর্থনৈতিক চাপে আপনি পড়াশোনা করতে পারবেন। আপনার টার্গেটটা থাকতে হবে যে এখন 8-10 লাখ টাকা যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে ধরেন আপনি পড়াশোনা করে কোন রকমের ডিগ্রিটা শেষ করে ফেললেন, আপনার ওয়াইফে যদি থাকে কাজ কাম করলো, এরপর হচ্ছে যে আপনি কোর্স শেষ করে আপনি তখন আবার 2 বছর ওয়ার্ক পারমিট পরে লোন টোন থাকলে আপনি পরিশোধ করে ফেললেন। ধন্যবাদ। হ্যাঁ, আর একটা বিষয় জানার ছিল যে এই আমি হচ্ছে টাকাটা ম্যানেজ করে যাওয়ার পর এটা তো পেমেন্ট করতে কি রকম সময় লাগবে, মানে যে আমার লোনটা পরিশোধ করতে হবে, বা যেমন হচ্ছে আশেপাশে কারো কাছ থেকে তোর ধার বা কর্জ যে কোনো ভাবেই হোক করতে হবে, তো এটা কি পরিমাণ দেখেন, আপনি এই আশাটা করবেন না যে আপনি 8-10 লাখ টাকা যেটা দিয়ে দিচ্ছেন এটা প্রথম বছরে দিয়ে দিতে পারবেন। এটা আপনি আশাটা যদি করেন, আপনি এদেশে এসে পড়তে পারবেন না। আর এদেশে যদি পড়তে না পারেন, আপনি ডিগ্রি কমপ্লিট করতে পারবেন না। আপনাকে এমন অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে আপনি লোনটা আপনার আপনার ওয়াইফ যদি আসে, যদি কাজ করে ফেলেন দুইজনে মিলে, তখন হয়তো আপনি লোনটা পরিশোধ করতে পারবেন। কিন্তু ওয়াইফ আসলে তো তার তো থাকা খাওয়ার ব্যাপার আছে, আপনারা দুইজনে থাকবেন খাবেন। তো সেটা হচ্ছে যে লোনটা আপনি একেবারে পরিশোধ করা আপনার জন্য ডিফিকাল্ট হবে 1 বছরের মাথায়। আপনি যদি আপনাকে লোনটা করতে হবে যে আপনি 1.5 বছরের মাথা, 2 বছরের মাথা আপনি পরিশোধ করবেন। ধন্যবাদ, আমরা বাকি কোশ্চেনগুলো নিতে হবে। থ্যাংক ইউ। এরপরে আমরা যাচ্ছি মুসাব্বির আহমেদ ভাই, আপনি আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার প্রশ্ন ছিল যে আমি 2017-তে এইচএসসি পাস করছি আর কি।
আর আপনার এদিকে আমি এরপরে আপনার 2019-এ চায়নাতে গেছিলাম, তো এই করোনা প্যান্ডামিকের জন্য এই 20 ফেব্রুয়ারিতে আবার ব্যাক আসা লাগছে। তো আমার আসলে ফ্যামিলি অবস্থা আসলে ওইরকম স্ট্রং না, তবে ধরেন কি যে আমি অর্ধেক কোনো একটা ভার্সিটি অর্ধেক টিউশন ফি দিয়ে যাইতে পারবো আর কি। আমি এদিকে আইটিএস করতেছি, তো পরীক্ষা দেবো আর কি সামনে। তো অনেকে বলতেছে যে সেপ্টেম্বরে নাকি ভিসা দিবে না, আর এখনই যা দেওয়ার দিয়ে দিচ্ছে, মানে এটা কতটুকু সত্য? না, এই কথাটা পুরোপুরি মিথ্যা। এটা হচ্ছে প্রতারণা। এই কারণে আজকে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। যারা এসব কথা বলে এগুলো প্রতারণা করে, যেন আপনি এখনই তাদেরকে আপনি তাদের মাধ্যমে আপনি লন্ডনে চলে যান, তারা যেন কিছু টাকা কামাই করতে পারে। এগুলা কমপ্লিট। এখন আসলে আরো আপনি বিপদে পড়বেন। এই এখন যে কোভিড এর সিচুয়েশন, আপনি আসলে কাজও পাবেন না, বরং সেপ্টেম্বরে আসাই ভালো। আপনি ঠিকমতো আইএলটিএস এর মাধ্যমে প্রিপারেশন নিয়ে অর্থনৈতিক সচ্ছলতা রেডি করে আপনারা আসবেন। আমি আবারও বলতেছি, আপনারা প্রথম মানে আপনার অর্থনৈতিক ভাবে সচ্ছল হয়ে ইংলিশে নিজেদের যোগ্যতা অর্জন করে এদেশে আসবেন, যেন এসে কাজ পান। আপনি যদি ইংলিশ ভালো পারেন, আপনি কাজ পাবেন। তো সুতরাং আপনি পড়াশোনাটা সহজে করতে পারবেন। তো আমি জি স্যার। হ্যাঁ, ওকে, ধন্যবাদ মুসাব্বির ভাই। আর আমার আরেকটা প্রশ্ন ছিল। জি, সংক্ষেপে, আমাদের কিন্তু সবার কোশ্চেন শুনতে হবে। সময় ইয়ে কম। ভাই, দেলোয়ার ভাই, আমার কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে, আমরা জি 2:45 শেষ করে দিতে হবে। জি, আমরা কুইক 15 করে মিনিট ফেলেন স্যার, আমার মুসাব্বির আরেকটা ভাই। প্রোগ্রাম আছে। আমরা শেষ করে দিব 15-20 মিনিটের ভিতরে। স্যার আমার একটা স্পাউস ভিসা সম্পর্কে জানার ছিল আর কি, এটা নিয়ম কানুন কি আর কি? এটা কি মুসাব্বির বলতেছেন? জি জি, মুসাব্বির ভাই। মানে আমার এক আপু আর কি মানে মাস্টার্স এর জন্য হ্যাঁ অ্যাপ্লাই করবে, তো উনি আর কি জানতে চাইতেছিল আর কি। হ্যাঁ, ইয়েস, আপনার আপুকে বলবেন যদি মাস্টার্সে উনি আসে, তার হাজবেন্ড উনি আনতে পারবে, ওনাদের বাচ্চা কাচ্চা উনি আনতে পারবে। বুঝছেন আপনি? এইটা সত্য হচ্ছে যে 9 মাসের মানে আপনার টিউশন ফিটা ছাড়া 1265 পাউন্ড হচ্ছে আপনার টাকা খাওয়ার জন্য দেখাইতে হবে যে এই পরিমাণ টাকা প্রতি মাসে। আর ডিপেন্ডেন্টের জন্য আপনি লিখে রাখেন, আমি আপনাদের এক্সাক্ট ফিগার বলে দিচ্ছি। আপনার জন্য লাগবে হচ্ছে 1265 পাউন্ড। আর আপনি যিনি ওয়াইফ অথবা ডিপেন্ডেন্ট, যদি লন্ডনে, আপনি লিখে রাখেন, যদি লন্ডনে কোর্সটা হয় তাহলে 845 পাউন্ড প্রতি মাসে, 9 মাসের পরিমাণ টাকাটা। আর যদি লন্ডনের বাহিরে হয় 680 পাউন্ড পরিমাণ টাকা। যদি কোর্সটা লন্ডনের বাহিরে হয় 680 পাউন্ড প্রতি মাসে ফর নেক্সট 9 মান্থস। তো আমরা মানে স্পেসিফিক কোশ্চেন গুলো পরবর্তীতে আবার জবাব দেবো, না হয় আমাদের সাথে যদি যোগাযোগ করেন ফেসবুকে অথবা আমাদের সাথে পার্সোনালি, দেলোয়ার ভাই আপনাকে দিয়ে দিবে ডিটেলস, আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। আপাতত আপনার কোশ্চেন এখানেই শেষ, আমরা অন্য ভাইদের কাছে যাচ্ছি। জি দেলোয়ার ভাই। ওকে, ধন্যবাদ। নেক্সট জি আহমেদ জি, রেজওয়ান। আমি তো 2019 সালে এইচএসসি পাস করেছিলাম, তারপরে আইএলটিএস করেছিলাম। এখন তো অনেক প্রায় 1 বছর গ্যাপ হয়ে গেছে। আমি তো রানিং স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু অ্যাপ্লাই করে রেখেছিলাম, তখন কোভিড এর কারণে অ্যাপ্লাইটা অফ করে রাখি। এখন এখন কি আমাকে কি ওই গ্যাপের কোনো সার্টিফিকেট দেখাতে হবে বা ডিপ্লোমা দেখাতে হবে, নাকি এমনিতে অ্যাপ্লাই করা যাবে? এই ইয়ার গ্যাপ কি দেখাতে হবে নাকি? আপনি তো কোথাও পড়াশোনা করতেছেন এখন নাকি? জি জি, আবার অনার্স ফার্স্ট ইয়ারের রানিং স্টুডেন্ট ছিলাম। এখনো আছেন তো নাকি? জি আছি, জি আছি। কোথায় কি পড়েন? বিয়ানীবাজার গভর্নমেন্ট কলেজে অনার্স ফার্স্ট ইয়ার, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ইকোনমিক্স ডিপার্টমেন্টে। জি। আচ্ছা, আর কোথায় অ্যাপ্লাই করছিলেন আপনি? ইউকে তে। কোন জায়গায়, কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি ছিল বিপিবি ইউনিভার্সিটি ছিল। তো ওরা কি বলছে, ওরা আপনাকে এডমিশন দিছে? জি, ওরা তো এডমিশন অফার লেটার দিয়েছিল, তারপর ওরা আবার বলেছিল যে এখন কোভিড এর কারণে আর সবকিছু লকডাউন হয়ে গেছিল। আচ্ছা, তো এখন আপনার কোশ্চেনটা কি বলেন, আমি আপনাকে বলি। আপনি যদি অনার্সে পড়তে থাকেন, এই প্রমাণটা তো আপনাকে দিতে হবে যে আপনি কোর্সে আছেন, এই প্রমাণটা আপনাকে দিতেই হবে। বাট ভাই, আমি আপনাকে আবারও বলতেছি, আপনি যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, আপনি অনার্স পড়তে এদেশে আসবেন না। অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে, অ্যাটলিস্ট 1-1.5 বছর টিউশন ফি আপনাকে বাংলাদেশ থেকে দিয়ে আসবেন, অ্যাটলিস্ট 1 বছরের, যাতে আপনি 1 বছর কাজ করে থেকে খেয়ে আরো পরবর্তী বছরের টাকাটা জমাইতে পারেন। বাট আমি আপনাকে বলি, বর্তমান যে অবস্থাটা, আপনি 1 বছরে পরবর্তী বছরের টাকাটা জমানো, ফুল 100% টাকা জমানোটা কঠিন। আপনি হয়তো 70% 60% পাবেন। জি,
আমি আরেকটি কোয়েশ্চেন ছিল, যদি আমার মনে করেন আনফরচুনেটলি ভিসা না হয়, তখন কি আমার টিউশন ফি কি সম্পূর্ণ টাকা দেবে না কিছু টাকা ইউনিভার্সিটি কেটে রাখবে? আমি আপনাকে বলি, ভালো ইউনিভার্সিটি গুলো টাকা কেটে রাখে না, ভালো ইউনিভার্সিটি গুলো টাকা কেটে রাখে না, বুঝছেন আপনি? এই কারণে আমি আপনাকে বলতেছি যে স্টুডেন্ট ভিসার প্রসেসিংটা বিশ্বস্ত কোনো ভালো লোকজনদের মাধ্যমে করবেন অথবা নিজে ডাইরেক্ট করবেন। কারণ অবিশ্বস্ত লোকজন যে কাজটা করবে, এখানে প্রথমে একদিকে বলে আমরা প্রসেসিং ফি নেব, আবার অপর দিকে বলে যে আপনি ভিসা না হলে ওইখান থেকে ইউনিভার্সিটির টাকা কেটে রাখছে, আমরা টাকা কেটে রাখছে, আপনি একটা বিপদে পড়বেন। বাট কিছু টাকা কোন কোন ইউনিভার্সিটির টাকা কেটে রাখে, বাট এটার পরিমাণ খুব বেশি না। কোন ইউনিভার্সিটি 400-500 পাউন্ড, মানে কোন ইউনিভার্সিটি 200-250 পাউন্ড কাটে, কোন কোন ইউনিভার্সিটি 400 পাউন্ড কাটে, এর চেয়ে বেশি না। আর হচ্ছে যে আর কোন ইউনিভার্সিটি কোনো টাকাই কাটে না। জি, যদি আমি ইউকে থেকে পে করি টাকাগুলা, তখন কি আমার ওই ক্ষেত্রে কি কোনো টাকা কেটে যাবে? বা অনেক সময় দেখা যায় যে আমাদের দেশ থেকে দিলে ব্যাংক চার্জ রাখে, বা ওইখান থেকে দিলে কি কোনো ব্যাংক চার্জ হবে নাকি? কোনো ব্যাংক চার্জ হবে না, না, কোনো ডাইরেক্ট ইউনিভার্সিটির অ্যাকাউন্টে এসে যাবে। বা ভিসা পাওয়ার সময় আমরা তো যখন ইন্টারনাল টেস্ট দেই, স্কাইপি টেস্ট যখন ইউনিভার্সিটি নেয়, তখন তো আমরা বলি ইউকে তে কোনো ডিপেন্ডেন্ট নাই, নরমালি আমরা কোয়েশ্চনটা, তখন কি তারা কোনো এমবাসি ওঠার পর কোনো? না, আপনারা তো এই কারণেই তো ভুল করতেছেন। আপনি কেন বলবেন ইউকে তে কেউ নাই? আপনি বলবেন আপনি ইউকে তে আত্মীয়স্বজন আছে, কেন বলবেন না যে নাই? আপনি সত্য কথা বলবেন। ডিপেন্ডেন্ট আর আত্মীয়স্বজন কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, আপনি বলবেন যে আমার আত্মীয়স্বজন আছে, এটা কোনো প্রবলেম না, আপনি বলবেন। ডিপেন্ডেন্ট জিজ্ঞাসা করে, ওরা জিজ্ঞাসা করে না, ডিপেন্ডেন্ট তো নাই আপনার, ডিপেন্ডেন্ট তো নাই লন্ডনে। ডিপেন্ডেন্ট কি? ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার ছেলে মেয়ে, ওয়াইফ, এগুলো আপনার নাই। আচ্ছা, আমাদেরকে কিন্তু আর 10 মিনিট টাইম আছে দেলোয়ার ভাই, খুব কুইকলি আগাইতে হবে। আমার আরেকটা নেক্সট আব্দুল মুরশেদ। দেলোয়ার ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা, পরে আমরা নিচ্ছি আব্দুল মুরশেদ। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমি মুর্শেদ, বলেখাম মৌলভীবাজার, মাদ্রাসা স্টুডেন্ট আর কি। মাদ্রাসা ফাজিল থার্ড ইয়ার পড়াশোনা আসলে। এখন আমার প্রশ্ন হইলো কি, মানে মাদ্রাসা লাগে কতটুকু মানে সুযোগ সুবিধা বা মাদ্রাসা এলাকা কোনো সমস্যা আছে নি? আর তুই লোকে আমি ভর্তি কিরা মাস্টার্সও ভর্তি নিতাম পারনি, আর যদি মাস্টার্সও ভর্তি নেই তাহলে আমার আইএলটিএস পয়েন্ট কতটুকু দরকার? ওটা আপনি মাস্টার্স, আপনি ফাজিল কত বছরের এটা কোর্স? 3 বছরের? 3 বছরের, জি 3 বছরের। আচ্ছা, না, আপনি মাস্টার্স ভর্তি হইতে পারবেন না, আপনি প্রি মাস্টার্স ভর্তি হইতে পারবেন। প্রি মাস্টার্স, আপনি ডাইরেক্ট মাস্টার্স ভর্তি হতে পারবেন না, প্রি মাস্টার্স ভর্তি হতে হবে। আপনার আইএলটিএস লাগবে হচ্ছে 6 হচ্ছে ওভারঅল, আর হচ্ছে যে লাগবে হচ্ছে 5.5 মিনিমাম। সুতরাং আপনার ইংলিশ লাগবে। আর যদি আইএলটিএস না থাকে, আপনার কিন্তু এমওয়াই দিয়ে আসতে পারতেছেন না, ওই যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা আমরা সকলের উদ্দেশ্যে বলেছি। একটা কোয়েশ্চন বলি ভাই, অনেকে দেখছি মানে একটা সমস্যায় ভুগে যে মাদ্রাসা স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে কি করবে না, তাদের না, আসতে পারবে, মাদ্রাসা স্টুডেন্টরা আসতে পারবে। আপনাকে ক্লিয়ার করেন। জি, মাদ্রাসা স্টুডেন্টরা অবশ্যই আসতে পারবে, বাট এই ক্ষেত্রে শর্ত যেটা হচ্ছে যে আপনি মেট্রিক, ইন্টার, ফাজেল, কামেল এগুলোতে রেজাল্ট ভালো হইতে হবে, অর্থাৎ মিনিমাম বি পেতে হবে, গ্রেড পেতে হবে। ইংলিশের রেজাল্ট দাখিলে আলেমে ভালো হইতে হবে। তো আপনি মিনিমাম বি গ্রেড ওভারঅল লাগবে, গ্যাপ থাকা চলবে না। মাদ্রাসার ছেলেরা অবশ্যই আসতে পারবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, আজ থেকে একেবারে কোমর বেঁধে লেগে যান, ইংলিশটা যেন আপনারা ভালো করতে পারেন। ইংলিশ যদি ভালো করতে পারেন, আইএলটিএস অথবা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কাইস্পেক দিয়ে আসতে পারবেন। বাট ফাজেল পাস করে আপনি ডাইরেক্ট মাস্টার্সে ভর্তি হতে পারবেন না, আপনি প্রি মাস্টার্স। আবার বাংলাদেশ থেকে যারা কামেল করছে তাদেরকে অনেকে মাস্টার্সে আসতে দেয় না, তাদেরকে বলে প্রি মাস্টার্স ভর্তি হইতে। তো আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আর কোন কোশ্চেন? ফাজিল শেষ করার পরে মানে আমি কোনটা নিতে পারি? মানে ফাজিল শেষ হওয়ার পর মানে আপনাকে ডাইরেক্ট মাস্টার্স দিবে না, আপনাকে প্রি মাস্টার্স দিবে। আপনি বাট আপনার আইএলটিএস না, অসুবিধা না, আপনি প্রি মাস্টার্সে এসে মাস্টার্স করলেন, অসুবিধা কি? বাট আপনি ডিগ্রি লেভেলে আসবেন না। ডিগ্রি লেভেলে আসলে আপনি অনেক লস। 4 বছর আপনি ডিগ্রি লেভেলে আসবেন না। অনেক এজেন্ট আছে প্রতারণা করে বলে যে তোমাকে ডিগ্রি ভর্তি করাই দেব, ডিগ্রি আপনি ভর্তি হইতে পারবেন, কিন্তু এটা আপনি করবেন না, এটা ভালো হবে না। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? দেলোয়ার ভাই, আমার একটা কোশ্চেন ছিল স্যারের কাছে। ওকে, দুটো কোশ্চেন। তো দুটো কোশ্চেনের ভিতরে সবাইকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমাদের সময় কম। দুটো কোশ্চেনের ভিতরে একটি কোশ্চেন হচ্ছে
ইউকে গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট স্টার্ট করেছে কিনা, আর ওয়ার্ক পারমিটে স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা, এটা একটু শর্ট ভাবে যদি আপনি বলতেন। জি জি, না ওয়ার্ক পারমিট স্টপ হয় নাই, আপনি আসতে পারবেন, স্পাউস নিয়ে আসতে পারবেন। আর সংক্ষেপে চলে যান। আর কারো কোনো কোশ্চেন? তারাক আহমেদ। আসসালামু আলাইকুম। কিছু প্রশ্ন ছিল, অনেক প্রশ্নের জবাব চলে আসছে আলহামদুলিল্লাহ। তো কিছু প্রশ্ন, এই যে প্রি মাস্টার যেটা, প্রি মাস্টার আসলে কি সেটা ডিপেন্ড বা স্পাউস বিষয়ে পাওয়া যায় কিনা সে বিষয়ে একটু বলবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে ডিপেন্ড প্রি মাস্টার্সে এটা একটা টেকনিক্যাল ব্যাপার। যদি ইউনিভার্সিটি লিখে দেয় যে এই কোর্সটা লেভেল 7, তাইলে আপনি স্পাউস আনতে পারবেন। যদি ওরা এটা না উল্লেখ করে দেয় আপনি আনতে পারবেন না, বুঝছেন? এই একটা প্রবলেম। তাহলে যে কাজটা করতে হবে, যদি না উল্লেখ করে, ঘটনাটা যেটা ঘটবে, আপনি প্রি মাস্টার্স থাকাকালীন আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনি যখন প্রি মাস্টার্স শেষ করে মাস্টার্স শুরু করবেন তখন আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ, এরপরে অন্য কারো কোনো কোশ্চেন? আর কেউ আছেন? আর আমি একটা ছোট্ট কোশ্চেন করব। কে নাম কি? মুসাব্বির আহমদ। জি, আপনি আবার হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলছি আমার তো হচ্ছে মানে এইচএসসি শেষ করেছি 17-তে, এখন এটা তো অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে না, 2020-21, এটাই কোনো প্রবলেম করবে আসলে? আপনি প্রমাণ করতে হবে যে কেন আপনার গ্যাপ হইছে। আপনার কোর্সের সাথে আপনার এই 2-3 বছর কি করছেন এটা প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আপনার আইএলটিএস করাকে আমি আপনাকে সাজেশন করতেছি, অবশ্যই আইএলটিএসটা করে ফেলবেন, যাতে আপনি যে যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট সেটা প্রমাণ হয়। এরপরে অন্য কেউ আর কেন আপনার গ্যাপ হইছে এটার একটা অ্যানসার রেডি রাখবেন। আর কেউ আছেন কি? না থাকলে আমরা হ্যাঁ, আপাতত আমরা এখানে শেষ করে আমি দিই। ওখানে একটা কথা বলবো মোল্লা ভাই, যে আমি দেখেছি যে কোনো বিষয় আসুন, স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট, অন্য কোনো বিষয়, বাট মাস্ট বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে। ডেফিনেটলি আপনি যদি রাখা দরকার। হ্যাঁ, আমি তো সর্বশেষ একটা কথা বলবোই, সেটা হচ্ছে যে বাট আমি বলছি কোশ্চেনের পর্বটা শেষ। দেলোয়ার ভাই সুন্দর করে বলেছেন। সেটা হচ্ছে যে আপনি যদি এদেশে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নিয়ে যারা আসেন, যে আপনার ইউনিভার্সিটি অথবা যেখানে পড়েছেন, তারা যদি লিখে দেয় যে আপনি পড়াশোনা করেছেন ইংলিশে, তখন তো আপনার আইএলটিএস লাগবে না। বাট যারা লিখে দিলে ওই ইউনিভার্সিটির প্রতিষ্ঠানটা ভালো প্রতিষ্ঠান হইতে হবে। আচ্ছা, তারা যদি লিখে দিল, কিন্তু আপনি কথা বলতে পারেন না, এয়ারপোর্টে কথা বলতে পারবেন না, এমবিসির সাথে কথা বলতে পারেন না, এদেশে এসে কথা বলতে পারবেন না, আপনার জন্য খুব সমস্যা হবে, আপনি কাজও পাবেন না, পড়াশোনা করতে পারবেন না। সুতরাং আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকুক বা না থাকুক, আপনারা খুব খেটে খুঁটে ইংলিশটা ডেভেলপ করেন। ইংলিশ আপনি যদি সেটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আজ হোক কাল হোক আপনার বিদেশে পড়াশোনা সহজ হয়ে যাবে। আর যাদের একেবারে বিভিন্ন প্রবলেম আছে, যারা এই দেশের ভিসা পাবেন না, আমরা পরবর্তীতে আরেকদিন ইউরোপের বিভিন্ন দেশের পড়াশোনা করতে আসা অথবা চাকরি বাকরির বিষয় নিয়ে আমরা কথা বলবো আরেকদিন। অথবা লন্ডনে যারা আসতে পারতেছেন না, ইউরোপে কিভাবে পড়াশোনা সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। জাস্ট আমরা আরেকটা বিষয় একটু টাচ দিতে চাচ্ছি সংক্ষেপে, যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। আমি বলছি আমার সময় কিন্তু আজকে আর নাই, মাত্র 2 মিনিট আমি কথা বলতে পারবো। আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট সাদ্দাম হোসেন কোশ্চেন করেছেন, আমি জবাব দিচ্ছি, সকলের উদ্দেশ্যে বলছি, ভিন্দালু ভিসা নামে কোনো ভিসা নাই, এটা মিথ্যা কথা। রেস্টুরেন্টে অথবা বিভিন্ন জায়গায় ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হয়, বাট আপনারা বাংলাদেশে কাউকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই দেশের আইন অনুযায়ী যারা আপনাকে ওয়ার্ক পারমিট দেবে তারা কোনো টাকা নিতে পারবে না আপনার কাছ থেকে। আপনি যদি কোনো আইনজীবীর সহযোগিতা নেন, তারা যদি আপনার ফর্ম ফিল আপ করে দেয়, কাগজপত্রগুলো দেখে দেয়, আপনার কাছে তারা 50,000 না হয় 1 লাখ টাকাই নিল, কিন্তু আপনার কাছে 5 লাখ 10 লাখ টাকা নেবে, এটা মিথ্যা কথা, এটা একটা প্রতারণা। যারা এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে আপনি তাদের কাছে যাবেন না। এরপরে হচ্ছে যে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন, ওয়ার্ক পারমিট আছে, বিভিন্ন সেক্টরে ওয়ার্ক পারমিট আছে, বাট আমি আপনাকে বলতেছি এ লেভেল সমপরিমাণ ডিগ্রি লাগবে, অর্থাৎ আপনার ইন্টারমিডিয়েটের চেয়ে বেশি পড়াশোনা করতে হবে, ডিগ্রি অথবা মাস্টার্স, তাহলে আপনি এদেশে ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পেলে আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারতেছেন, আপনি 5 বছর ওয়ার্ক পারমিট পাবেন, এদেশে পরে সেটেলমেন্ট হইতে পারবেন। আর ওয়ার্ক পারমিটের জন্য আপনার ইংলিশ অবশ্যই লাগবে, আপনার ইংলিশ B2 লেভেল অথবা A1 লেভেল অনেকের ক্ষেত্রে এটা হয়ে যায়। তো এই হচ্ছে ওয়ার্ক পারমিটের কথা। আমরা ওয়ার্ক পারমিট নিয়ে একদিন বিশদ আলোচনা করব।
ওয়ার্ক পারমিট অথবা ইউরোপের পড়াশোনা অথবা অন্যান্য দেশে পড়াশোনা নিয়ে কথা বলবো, অন্যান্য দেশে কাজ নিয়ে কথা বলবো। বাট সংক্ষেপে আমি যে কথাটা বলতেছি, ওয়ার্ক পারমিট চালু আছে, কাউকে টাকা দিবেন না। আপনি যদি যোগ্যতা থাকে আপনি নিজেরা আজ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবেন যে কোথায় কোথায় ওয়ার্ক পারমিটের সুযোগ আছে। স্পেশালি নার্সিং এবং হাসপাতালে ওয়ার্ক পারমিটটা খুবই ইজি। নার্সিং এবং হাসপাতালে ওয়ার্ক পারমিটটা ইজি। আর যারা বাইং কাজ করেন, বাংলাদেশে যাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্রিটেনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের বাংলাদেশে আছে, তারা যদি আপনাকে আনতে চায় এটা খুবই ইজি। বাট আপনার মালিক এদেশে রেজিস্টার হইতে হবে। তো আর কোনো কোশ্চেন না থাকলে দাদা ভাই আমরা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। আমার আর একটা সংক্ষেপে, রেস্টুরেন্টের ক্ষেত্রে কি এখানে ওয়ার্ক পারমিটের কোনো সুযোগ আছে? শেফ বা অবশ্যই আছে। রেস্টুরেন্ট, সকল রেস্টুরেন্ট বাংলাদেশ থেকে লোক আনতে পারবে। সকল রেস্টুরেন্ট বাংলাদেশ থেকে লোক আনতে পারবে। এবং আপনারা যদি এই দেশে স্টুডেন্ট হিসেবে আসেন আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারবে। বাট রেস্টুরেন্ট মালিককে হোম অফিসে রেজিস্টার হইতে হবে। অবশ্যই ওয়ার্ক পারমিট আছে, এটা কখনোই বন্ধ হয় নাই। আবার বৃন্দানো ভিসার নামে কোনো ভিসা নাই। আর মানুষকে টাকা দিবেন না, প্রতারণা করবেন না। আর যদি আপনারা আমার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চান, আপনি দেলোয়ার ভাইয়ের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নেবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সিভিটা দিয়ে দিবেন, স্পেসিফিক কোশ্চেন আমরা আপনার সিভি দেখে আমরা অ্যান্সার করবো ইনশাআল্লাহ। আপাতত তাইলে দেলোয়ার ভাই এখানে আমরা শেষ করে দিচ্ছি নাকি? আমরা পরবর্তীতে আরো প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এটা আজকে শুরু। হ্যাঁ, যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা নেক্সট ওয়ার্ক পারমিট নিয়ে একদিন কথা বলবো। মোল্লা ভাই বলছেন, আমরা সবাই ইনশাআল্লাহ সময় দিব। তো আজকে আমরা এখানে শেষ করছি এবং আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনারা যাতে প্রতারণার শিকার না হন। সর্বশেষে একটি কথা বলবো যে আপনারা যারা ইংলিশ শুরু করেন না এখন মাদ্রাসা স্টুডেন্টরা আসতে পারবেন, মাদ্রাসা স্টুডেন্টরা আসতে পারবেন। হ্যাঁ, কোনো ভয়ের কোনো কারণ নাই। বাট আপনি ইংলিশটা ভালো করে করতে হবে। জি জি জি, সবাইকে ধন্যবাদ। প্রোগ্রাম এখানেই সমাপ্তি। জি।